নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আমার প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবীর কঙ্কন গল্পটির দ্বিতীয় পর্ব। আসুন আসুন, আমার বাড়িতে আপনার পায়ের ধুলো। কই গো, তোমার মেজদা এসেছেন যে? চলুন চলুন বাড়ির মধ্যে। কি মুশকিল, আছো কোথায়? তোমার মেজদা এসেছেন বললাম যে। অঞ্জলিকে হাজির করতে পারলেই যেন মস্ত দায় হইতে এড়াতে পায় সুধীর। মনীষ সহাস্যে বলে, থাক থাক, অত ব্যস্ত হবার কি আছে, বসছি এখানে। সে তৈরি হয়ে আছে তো, এখনই বেরোতে হবে কিন্তু। না হু গোছের কি একটা উত্তর দিয়া সরিয়া পড়ে সুধীর। অঞ্জলি আসিয়া প্রণাম করিল। হ্যাঁ, প্রস্তুত হইয়াই আসিয়াছে। সাদাসিধে পর্সা শাড়ি, ব্লাউজ পরা, নিখুঁত সুন্দর মুখে সামান্য একটু প্রসাধনের ছাপ। তেমন কিছুই নয়, হয়তো চুলটা একটু বিশেষ যত্ন করে বাঁধা, হয়তো ললাটের সিন্দুর তিলকটা একটু বিশেষ উজ্জ্বল, শুধু এই। ভালো আছো তো মেজদা? মাসিমা ভালো আছেন? বৌদি, ছেলেমেয়েরা? আরে, ভালো না থাকলে আর বাড়িতে এইসব হাঙ্গামা বাঁধায়? সব ঠিক আছে, কিন্তু তোকে তো মোটে ভালো দেখছি না, বেজায় রোগা হয়ে গেছিস। কই, বেশ তো আমি, কিন্তু তোমার ছেলেটি ক বছরের হলো মেজদা? বইতেধারী পণ্ডিত হবার উপযুক্ত হয়েছে? তা হলো বই কি, বছর নয়, বামুনের ছেলে। সুতোগাছাটা যথাসময়ে গলায় ঝুলিয়ে দেওয়াই ভালো। কি বলেন সুধীরবাবু? দে তো হাসি ছাড়া সুধীরের কাছ হইতে আর কোনো উত্তরই আসিল না। তাহলে অঞ্জু, তুই ঠিক হয়ে নে, এখন আরম্ভ করলে তবে যদি গোটা ৫-৬-এর সময় বেরোনো যায়। তোমাদের মেয়েদের সাজের ব্যাপার তো, ঘণ্টা দুয়েকের কম কি আর হয়ে উঠবে জানি তো, বলিয়া মনীষ এক দফা হাসিয়া ওঠে। সুধীরকে অবাক করিয়া দিয়া অঞ্জলিও হাসিয়া ওঠে। কি যে বলো মেজদা, বুড়ো বয়সে আবার সাজব কি? এই তো বেশ আছি, চলো। মনীষ অন্যমনস্ক হইতে পারে, নির্বোধ নয়। অঞ্জলির আপাদমস্তক একবার দেখিয়া লইয়া ব্যাপারটা বুঝিয়া লয়। বাড়িখানি নিতান্ত শ্রীহীন নয়। পল্লীগ্রামের সবুজ দাক্ষিণ্যে মাটির উঠোনে দাঁড়াইয়া চট করিয়া দারিদ্র্য ধরা পড়ে না। কিন্তু অঞ্জলি এত নিরাভরণ কেন? মুহূর্ত মাত্র পরক্ষণেই সহজ প্রসন্নতা সুরে বলিয়া ওঠে, তাহলে আর বিলম্ব নেই তো, অবিলম্বে যাত্রা করা যাবে। বাঁচা গেল বাবা। আমার তো মেয়েদের সেই সাজের ব্যাপার মনে করলেই হৃদকম্প হয়। আচ্ছা সুধীরবাবু, নমস্কার। কাল যাচ্ছেন তো? হ্যাঁ, অফিস ফেরত চলে যাবেন সোজা। হোল স্টাফ যাচ্ছে, অসুবিধের কিচ্ছু নেই। সকাল সকাল ছেড়ে দেবো, ৮টার ট্রেন পেয়ে যাবেন। অঞ্জুকে কিন্তু দিন তুই দিন ছাড়ছি না, বুঝলেন? মঙ্গলবার আবার পিসিমার একটা ব্রত উদযাপন গোছের ব্যাপার রয়েছে, আমায় বলে দিলেন বিশেষ করে। পিসিমা অর্থে অঞ্জুরি মামি, স্বামীপুত্র হারাইয়া ভ্রাতুষ্পুত্রের সংসারে আশ্রয় লইয়াছেন। বিলক্ষণ বিলক্ষণ, ওর আর কি, থাকবে থাকবে। সুধীর বিনয়ে ভাঙিয়া পড়ে একেবারে। গাড়ি চলিতে থাকে, উদ্দাম বেগে নয়, ধীরে ধীরে। বাঁকাচোরা সংকীর্ণ ধূলিধূসর পথ, মাঝে মাঝে এক একটা বড় গাছের গুড়ি নিজেকে বিস্তৃত করিয়া পথকে আরও সংকীর্ণ করিয়া তুলিয়াছে। সাবধানে যাইতে হয়। দুই পাশে বাংলার পল্লীর সাধারণ দৃশ্য, গাছপালার ফাঁকে ফাঁকে ভাঙাচোরা পলস্তরা ঘষা এক একখানা বাড়ি, ভেতরে মানুষ বাস করে অথবা পোড়ো বাড়ি, সহজে বুঝিয়া ওঠা কঠিন। সকালের দিকে জীবনের যে সাড়া মেলে, এবেলায় আর তাহাকে খুঁজিয়া পাওয়া ভার। পল্লীগ্রামের জীবন যেন আধখানা। বেলা পড়িয়া আসার সঙ্গে সঙ্গে চাঞ্চল্যহীন মন্থর গতিভঙ্গি সীমিত হইয়া আসে। অঞ্জলি এইখানে বাস করে। মনীষের কত ঐশ্বর্য, কত প্রাচুর্য, অথচ অঞ্জলি এত রিক্ত। অঞ্জলিকে নিমন্ত্রণ করিয়া মনীষ কি বড় বেশি ভুল করিয়া ফেলিল? বেচারা কি পদে পদে কুণ্ঠিত হইবে না মনীষের বাড়িতে? হঠাৎ বড় মানুষের ধনগৌরব স্ফীত আড়ম্বর বৌহল সংসারে উপযুক্ত শ্রদ্ধা সম্মান পাইবে তো অঞ্জলি?
এই অকারণ খেয়ালটা মনীষের না হইলেই ভালো হইত। কী লাভ, কতটুকু সঞ্চয়? বাড়ি পৌঁছানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত চৌকাঠ ডিঙানোর সঙ্গে সঙ্গেই তো হারাইয়া যাইবে অঞ্জলি অন্তঃপুরের বিরাট নারীবাহিনীর মাঝখানে। এই উপলক্ষে লোক তো বড় সোজা জড়ো হয় নাই, তিন কুলের বাকি নাই কেহ। হয়তো অঞ্জলিকে এ সময় না আনিলেই ভালো ছিল। এখন আর ভাবিয়া লাভ নাই। কিন্তু উপলক্ষ উপস্থিত না হইলেই বা মনীষের দাবি মানিত কে? এক যুগ ধরিয়া মনীষ অঞ্জলির ভাবনাই ভাবিয়াছে এমন নয়, তবু অফিসে হঠাৎ সুধীরের পরিচয় পাইয়া মনটা কেমন যেন হায় হায় করিয়া উঠিয়াছিল। উপলক্ষ যখন পাওয়া গেল হাতের কাছে, একবার দেখিতে ইচ্ছার মধ্যে দোষের কি আছে? তার নিজের দুই বোনও তো আসিবে শ্বশুর ঘর হইতে। ছেলেবেলায় অঞ্জলির সঙ্গে কত ভাব ছিল লীলার, সেই সুবাদেই না কখন একসময় মনীষ একদিন সর্বজনীন মেজদা হইয়া উঠিয়াছিল। ছেলেবেলার কথা যাক, বর্তমানে অঞ্জলির মুখ দেখিয়া এত মায়া লাগে, লীলার মতোই স্নেহ মমতায় কাছে বসাইয়া কুশল প্রশ্ন করিতে ইচ্ছা হয়। কিন্তু এতদিন পরে এই উচ্ছ্বাস মানাইবে কেন? হয়তো অঞ্জলিই অদ্ভুতভাবে বদলাইয়া গিয়াছে। কথা আর হয় না, শুরু করাটাই কঠিন। অঞ্জলিও যেন বোবা হইয়া গেছে। দীর্ঘ পথ পাড়ি দিয়া নামিবার কাছাকাছি সময় হঠাৎ নীরবতা ভঙ্গ করে অঞ্জলি। একটু হাসিয়া বলে, যাচ্ছি তো, ভয় করছে কিন্তু। ভয়? মনীষের চমকটা সুস্পষ্ট। ভয় কী রে? কী জানি বাপু, ভীষণ নাকি বড়লোক হয়েছ তুমি আজকাল। তাই? তা আমিই তো বড়লোক হয়েছি, খুব ভয় লাগছে দেখে। হুম, তা কেন? বড়লোকের বাড়িটাই বড় বিপজ্জনক ঠাই। এই দেখো কী পাগলামি! লীলা হাঁ করে আছে, কত খুশি হবে তোকে দেখে। তোর বৌদি তো দেখেইনি তোকে, সেও। এটা অবশ্য মনীষের বানানো কথা। বৌদি দেখে নাই তা ঠিক, কিন্তু দেখিবার জন্যে যে খুব বেশি উদ্গ্রীব হইয়া আছে এমন বদনাম দেওয়া যায় না তার নামে। আর লীলা সংবাদ শুনিয়া নিতান্তই নিরুৎসাহ ভঙ্গিতে সাধারণ প্রশ্ন করিয়াছিল, অঞ্জুকেও আনছ বুঝি? তাই নাকি? অঞ্জুকেও তাহাদের সমান মর্যাদা দেওয়ার মধ্যে কোথায় যেন একটা সূক্ষ্ম অপমান আছে, এমনই অপ্রসন্ন ভাব। আমার কি হয়েছে জানো মেজদা, এক পাশে পড়ে থাকি। সমাজ সংসারের সঙ্গে সম্বন্ধ নেই বললেই হয়, বেজায় কুনো হয়ে গেছি। আর ছোটবেলায় কি ওস্তাদি ছিলি, উফ, মনে আছে তোমার? অঞ্জলি এবার সত্যি হাসিয়া ওঠে। মনে? তা একটু আধটু আছে বই কি। যদিও তোরা আমার স্মৃতিশক্তির ব্যাখ্যা করে ছড়া তৈরি করতিস তখন। করতিস না? কি যেন সেই একটা, ও সেই যেটা সমীর আর আমি করেছিলাম। কাশী থেকে আসে এক মহাপণ্ডিত, বলতে গিয়া থামিয়া যায়। ম্লান মুখে বলে, কোথায় চলে গেল সমীর? ছোটো মামি সেই থেকে তোমার কাছেই আছেন তো তাহলে? হ্যাঁ, একরকম তাই। মাঝে মাঝে কমলার বাড়ি যান। কমলা আবার তোমার পছন্দ করে না মার জামাই বাড়ি গিয়ে থাকা। 2-4 দিন থেকে আসেন, এই আর কি। অনেক দিন পরে দেখা হবে সকলের সঙ্গে। মৃদু বিলম্বিত একটা নিঃশ্বাস গাঢ় হইয়া আসে। কিন্তু না আসিলেই যে ভালো হইত, সে কথা মনীষের চাইতে কি অনেক বেশি টের পাইতেছে না অঞ্জলি? কেবলমাত্র সুধীরের উপর বিরক্তির বশে এতটা না করিলেই হইত। দারিদ্র্যের লজ্জা কি প্রখর, ঐশ্বর্যের অহংকার কি নগ্ন। অবশ্য আতিথ্যের ত্রুটি হইয়াছে বলিয়া অন্যায় হইবে। আসিবা মাত্র একজন ঝি স্নানের ঘর দেখাইয়া দিয়াছিল। সাবান তোয়ালে লাগিবে কিনা প্রশ্ন করিতেও ভোলে নাই। মুখ ধোয়ার জল, চা জলখাবার আসিয়া হাজির হইয়াছে, এবং বাড়ির গৃহিণী আসিয়া মিষ্ট হাস্যে কুশলবাদে কর্ত্রীর কর্তব্যের 16 আনা পূরণ করিয়া গিয়াছেন। নীলা অন্ধকার ঘরে ছেলে ঘুম পাড়াইতেছিল। সে ঘরে প্রবেশ কাহারও নিষেধ। লীলা আসিয়া অনেক গল্প করিয়াছে। অঞ্জলির চেহারা এমন ডাইনে খাওয়া মতো কেন? সে ছিঁড়িছাদ কোথায় গেল? একটিও ছেলেপুলে না হইবার কারণ কি? সুধীর মেজদার অফিসে কীরকম চাকরি করে, কত টাকার গ্রেড, ইত্যাদি বহুবিধ জ্ঞাতব্য বিষয় সংগ্রহ করিয়া সে এইমাত্র বামুন ঠাকুরেরা যেখানে মিষ্টির বিহান বসাইয়াছে সেখানে গেল তদারক করিতে। চাহিয়া অঞ্জলির ভারী হাসি পায়।
বাবা, এত মোটা হইতেও পারে মানুষ? কগজ কাপড় লাগে ওর ব্লাউজ বানাতে। ছোট মাসি বিস্তর হা হুতাশ কান্নাকাটি করিলেন। স্বামী শোক, পুত্র শোক বহু পুরাতন হইলেও অঞ্জলির সঙ্গে নতুন দেখা হওয়ার অজুহাতে আর একবার জাগিয়া তুলিলেন। তাছাড়া দিন বুঝিয়া এই সময় কমলা বসিয়া রহিল আতুর ঘরে। এত বড় একটা কাজে আসিতে পারিল না, সেটাও কম শোকাবহ ব্যাপার নয়। চুপি চুপি ভাইপো বউয়ের নিন্দা করিলেন প্রাণ খুলিয়া। পাঁজিতে আরও দিন ছিল, কমলা তখন কারাগার হইতে মুক্তি পাইত। বউ গ্রাহ্যই করিল না। ওর বাপের বাড়ির লোকগুলি আসিলেই ব্যাস, মাছিটি পর্যন্ত বাদ পড়ে নাই, ইত্যাদি ইত্যাদি। ব্যাস, অঞ্জলি সম্বন্ধে আর কাহারও কোনো কর্তব্য নাই। কিন্তু কৌতূহল আছে ঠিক। আড়ালে আবডালে চাপা হাসি, ইশারা, ইঙ্গিত, ফিসফিস আওয়াজ অঞ্জলির তীক্ষ্ণ অনুভূতির কাছে চাপা থাকে না। নীলার ছেলে বোধ হয় এতক্ষণে ঘুমাইল। এখনও চাক্ষুষ হইতে বাকি আছে, কিন্তু মন্তব্যটা শোনা যায় স্পষ্ট। মরণ আর কি, লজ্জাও নেই ছাই। আমাকে তো বাবা কেটে টুকরো টুকরো করলেও অমন হাড়ির হাল করে লোকসমাজে আসতাম না। চেহারা হয়েছে দেখেছিস? এটা লীলার গলা। গলা দুটো যেন চড়িয়ে ভেঙেছে। কথায় বলে মাংসই লক্ষ্মীছিরি। মা লক্ষ্মীর হাওয়া লাগিলেই গায়ে মাস গজায়। শুধু দুগাছ শাখের শাখা? জামাইবাবুর এ কুটুম্বটি আবার কোন গোকুলে ছিলেন? কখনো? হ্যাঁ গা দিদিমণি, তোমার দুখানা কাপড় নয় বার করে দিও পরতে। পাঁচজনের সামনে ওই পোশাকে বেরোলে যে তোমার গায়েই ধুলো দেবে লোকে। মেজ বউয়ের বাপের বাড়ির ঝি হাসিয়া হাসিয়া গড়াইয়া পড়ে কথার সঙ্গে সঙ্গে। আমার দায়, সাত করে নেমন্তন্ন করতেও যাইনি, ঘটা করে আনতেও যাইনি। পেট্রোল পাওয়া যাচ্ছে বলেই আতকুড়ের মতন বাজে নষ্ট করতে হবে? ভাব ভালোবাসা যখন ছিল ছিল, এখন যখন আপিসের ছোট কেরানির বউ, তখন তো পেয়ে আপিসের মাথা। তোমার আবার নিজে গিয়ে তাকে আনতেছোটা কেন? ছিল বলে তো উড়িয়ে দিচ্ছ। বলি, এখনও আছে কি না খোঁজ নিয়েছ তো ঠাকুরজি? মনীষের ছোট শালা টিপকনি কাটে। বকিস নে ছোট বৌদি, গা জ্বলে যায়। বিশ্বাস কি, যা গ্রিসিয়ান কাঠের মুখ, সত্যি ফাইন মুখখানা বাবা। রঙও একদা ছিল বলে বোঝা যায়। বাপের বাড়ির ঝি হাসতে হাসতে বলে, আমাদের জামাইবাবু একদিকে আর গঙ্গা জল, একদিকে ওসব কিচ্ছু নয়। স্পষ্ট কথা বলি, শোনো ছোট বৌদি, কন্ট্রোলের বাজার। ভালো মন্দ খাওয়া তো উঠে গেছে মানুষের, তবু দুদিন একটু খেয়ে মেখে নিতে পারলে সুবিধে। আমার তো দেখে সর্বাঙ্গে বিষ ছড়াচ্ছে। পাড়ার লোকের দুখানা গয়না কাপড় চেয়ে আনলেও পারতিস। এ যে আমাদের শুদ্ধ মুখ পোড়ানো। ওগো দিদিমণি, এসব এক প্রকার চালাকি। বড় মানুষ ভাই, দাদা দাদা করে গায়ে পড়ে কিছু আদায় না করেই কি আর যাবে? তাই কি একদিনে যাবে? পিসিমার ব্রত উদযাপন দেখে তবে নাকি নড়বেন। এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর ছোট গল্প কঙ্কন, গল্পটির দ্বিতীয় পর্ব। আমার গল্প পাঠ যদি আপনাদের একটুও মন ছুঁয়ে যায়, তবে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে আমার গল্পের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও পরের পর্ব অর্থাৎ শেষ পর্বটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। নমস্কার।